ম্যাম, আপনি ডেকেছেন এত রাতে, তাও আবার আপনার রুমে? হ্যাঁ ডেকেছি। তোর নাকি অনেক টাকা লাগবে, বাবার কাছে চেয়েছিলি, বাবা তোকে দেয়নি। হ্যাঁ ম্যাম, ছোট্ট বোনের বিয়ে গ্রামের চেয়ারম্যানের ছেলের সঙ্গে। ওরা দুইজন একে অপরকে অনেক ভালোবাসে, কিন্তু চেয়ারম্যান তার ছেলেকে একটা গাড়ি আর পুরো ঘরের ফার্নিচার কিনে দিতে বলেছেন। অত টাকা আমার কাছে নেই, আর যে সামান্য টাকা বেতন পাই এটা দিয়ে বাবার ওষুধ খরচ, বাজার এগুলো দিয়ে ফুরিয়ে যায়। তাই আঙ্কেলের কাছ থেকে কিছু টাকা চেয়েছিলাম, কিন্তু আর কেউ দিল না। ও আচ্ছা, এই ব্যাপার। তা আমি তোকে টাকা দেবো, যত টাকা লাগবে, কিন্তু একটা শর্তে। কি শর্ত ম্যাম, আপনি একবার বলুন। শর্ত হলো তোকে আমাকে মা বানাতে হবে। কি? হ্যাঁ, যা শুনেছিস ঠিক, তোকে আমাকে মা বানিয়ে দিতে হবে, বাট কেউ যেন জানতে না পারে। ম্যাম কি বলছেন এইগুলো? আপনি মা হবেন আর আমি আপনাকে মা বানাবো? কিছুই বুঝতে পারছি না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। না বোঝার এখানে কি হলো? তুই আমার সঙ্গে আজকে রাতে থাকবি, আর স্বামী স্ত্রীর মধ্যে যা হয় তা হবে, আমাদের মধ্যে যতদিন না আমার পেটে বেবি কনসেপ্ট হয়। ম্যাম আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আঙ্কেল তো আপনাকে বেশ কিছুদিন ধরে বলছে বিয়ে করার কথা, কিন্তু বিয়ে করবেন না বললেন, আর এখন কি না আমাকে এসব কথা বলছেন? তোকে আমি এত প্রশ্নের উত্তর দিতে পারবো না, যা বললাম তাই করবি কিনা বল। তোর যত টাকা লাগে তত টাকা আমি দেব। না ম্যাম, আমি টাকার জন্য আপনার জীবন আর আমার জীবন নষ্ট করতে পারবো না, সরি। নেহা পিছন থেকে বলতে লাগে। সব তোর অভিনয়, আমার সামনে ভালো সাজা হচ্ছে তাই না? যা যা, আমিও দেখি তোর বোনের বিয়ে হয় কিভাবে, আর তুই এই চাকরি কিভাবে করিস। আজকেই তোর হবে শেষ রাত এই বাড়িতে। নেহার কথা শুনে স্বাধীন ভয় পেয়ে যায়, কারণ নেহা যা একবার বলে তা করেই ছাড়ে। চিন্তা হতে লাগে নেহা যা চেয়েছে তা সম্ভব নয়। স্বাধীন নেহার কাছে যায়, পা জড়িয়ে ধরে বলতে লাগে। প্লিজ ম্যাম, আমাকে কাজ থেকে বের করে দিবেন না। আর আমি কেন, এই বাসাতে তো আরো অনেক কাজের ছেলে আছে, তাদের যে কোনো একজনকে প্রস্তাব দেন। দেখেন, আমার বোনের বিয়ের জন্য টাকা লাগবে, এটা ঠিক। আমি যে কোনোভাবে জোগাড় করতে পারবো ইনশাল্লাহ, বাট আপনার সঙ্গে এই অনৈতিক কাজ করে টাকা জোগাড় করতে চাই না আমি। এতে আমার বোনের বিয়ে হোক কিংবা না হোক। আমি যা একবার বলি তা করেই ছাড়ি, এইটা তো তুই ভালো করেই জানিস। বাকিটা তোর ইচ্ছা, তুই কি করবি। নেহার কথা শুনে স্বাধীন নিজেকে সামলে নেয়, তারপর নেহার পা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে বলে। ঠিক আছে, আমি প্রস্তাবে রাজি হতে পারবো না, আর চাকরি থেকে বের করে দিবেন সমস্যা নেই, কিন্তু একটা কথা বলবো, এসব না করে একটা বিয়ে করেন তাহলেই হবে। স্বাধীনের কথা শেষ হতেই নেহা সোফা থেকে উঠে তার রুমের দরজা আটকিয়ে দেয়। স্বাধীন অবাক হয়ে যায়, দাঁড়িয়ে নেহাকে আবার বলে। ম্যাম, দরজা লাগিয়ে দিলেন কেন? আরে ভয় পাস না, তুই দরজা খুলে দিব। আমার কিছু কথা শোন তারপর। আর বুকে জমে আছে হাজারো বেদনা, তোকে আজকে শুনতেই হবে। কথাটা বলেই নেহা তার রুমে থাকা মিনি ফ্রিজ থেকে ড্রিঙ্কসের বোতল বের করতে লাগে। তারপর সোফায় বসে তারপর সিগারেট জ্বালিয়ে নেহা তা খেতে লাগে। স্বাধীন দেখে অবাক হয়ে যায়, কারণ কখনো নেহাকে এই রকম দেখেনি সে। অবাক হয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। এটা দেখে নেহা হাসতে হাসতে বলে। অনেক অবাক হচ্ছিস তাই না? তুই তুই অবাক হওয়ার কিছুই নেই। প্রত্যেক দিন রাতে আমার এইভাবেই কাটে, নির্ঘুম হয়। জানিস, একটা ছেলেকে অনেক ভালোবাসতাম, নিজের জীবনের থেকে অনেক বেশি, অনেক টাকা দিয়েছি ওকে, যখন যা চেত তাই দিতাম, কিন্তু শেষমেশ কি, অন্য একটা মেয়ের সঙ্গে রিলেশন রাখতো। আমাকে শুধু সে টাকার মেশিন মনে করত। যখন হাতে নাতে ধরি তখন সব কথা খুলে বলে। তাই কোনো ছেলেকে আর বিশ্বাস করতে পারি না আমি। আর আমার বাবার এত এত সয় সম্পত্তি, আমি মরে গেলে কে দেখাশোনা করবে? তাই একটা ছেলে কিংবা মেয়ে হলে কেমন হয়, তাই ভাবলাম তোর সঙ্গে এই কাজটা করে ছেলে কিংবা মেয়ের মা হয়ে। ম্যাম দেখেন, হাতের 5টা আঙুল যে একরকম হয় না, সেরকম প্রত্যেকটা ছেলেকে একরকম ভাবা বোকামি। আমি বলি কি, আপনার বাবা মার পছন্দ মতো বিয়ে করেন, তাহলে অনেক সুখে থাকবেন। চল, তোকে বিয়ে করব আমি। মানে কি বলছেন? হ্যাঁ সত্যি বলছি, চল তোকে বিয়ে করব আমি কাজী অফিসে। নেহার কথা শুনে স্বাধীন অবাক হয়ে যায়। নেহা মদ খেতে খেতে মাতাল হয়ে গেছে, স্বাধীন তা বুঝতে পারে। স্বাধীন উঠতে যাবে, অমনি নেহা স্বাধীনকে জড়িয়ে ধরে। স্বাধীন বুঝতে পারে না কি করবে। চাবি লুকিয়ে রেখেছে তার বুকের ভেতরে, কিভাবে বের করবে কিছুই বুঝে উঠতে পারে না। অমনি নেহা স্বাধীনের মাথার পিছনে হাত দিয়ে নিজের কাছে নিয়ে আসে, তারপর ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দেয়। স্বাধীন বলতে লাগে, কিন্তু নেহার ওইদিকে কোনো হেলদোল নেই। প্রায় 5 মিনিট পর নেহা স্বাধীনকে ছেড়ে দেয়। স্বাধীন হাঁপাতে লাগে। নেহা স্বাধীনের কলার চেপে ধরে খাটের উপরে শুয়ে দেয়। উঠতে যাবে, অমনি নেহা স্বাধীনের বুকের উপরে বসে পড়ে। 2 হাত খাটের সঙ্গে চেপে ধরে স্বাধীন বলতে লাগে।
ম্যাম কি করছেন, প্লিজ আমাকে যেতে দেন। চুপ, একদম চুপ। আমি যা যা করছি তুই রেসপন্স দে, না হলে এইভাবে শুয়ে থাক, কোনো কথা বলিস না, তাহলে তোর কিন্তু খবর আছে। নেহার কথা শুনে স্বাধীন ভয় পেয়ে যায়, মূর্তির মতো শুয়ে থাকে। নেহা এক এক করে স্বাধীনের শার্টের বোতাম খুলতে লাগে, স্বাধীনকে অনবরত কিস করতে লাগে। স্বাধীন কেঁপে উঠতে লাগে। নেহার প্রত্যেকটা স্পর্শে এক পর্যায়ে নিজের তাল সামলাতে না পেরে নেহার সঙ্গে রেসপন্স করতে লাগে। তারপর নেহাকে ধাক্কা দিয়ে নেহার উপরে উঠে নেহাকে আদর দিতে লাগে। নেহার শরীর থেকে এক এক করে কাপড় খুলতে লাগে। তারপর স্বাধীন নেহাকে আদর করতে লাগে। স্বাধীনের প্রত্যেকটা স্পর্শে নেহা কেঁপে উঠতে লাগে, চোখ দিয়ে অশ্রু বের হয়, কিন্তু এই অশ্রু সুখের। স্বাধীন দেখেও না দেখার ভান করে তার চাহিদা মেটাতে লাগে। এক পর্যায়ে আদর করা শেষ হলে স্বাধীন নেহার উপর শুয়ে পড়ে। নেহা স্বাধীনকে তার সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরে। স্বাধীনও নেহাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা নেহার ঘুম ভাঙে। অনেক আগে নিজের উপরে ভারী ভারী অনুভব হয়ে দেখে স্বাধীন তাকে এখনো শক্ত করে জড়িয়ে ধরেছে। স্বাধীনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগে আর মুচকি মুচকি হাসতে লাগে। ঠিক তখনই স্বাধীনের ঘুম ভেঙে যায়। নিজেকে নেহার বুকের উপর আবিষ্কার করে মিটমিট করে তাকাতেই নেহা মুচকি একটা হাসি দিয়ে স্বাধীনের ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে চুষতে থাকে। স্বাধীন তড়িঘড়ি করে নেহার উপর থেকে দাঁড়িয়ে পড়ে, দেখে নিজের শরীরে বিন্দুমাত্র পোশাক নেই। তখনই মনে পড়ে যায় রাতের কথা। খাটের কোনায় দেখে জামা কাপড়, তারপর পরিধান করে নেয় স্বাধীন। সোফায় গিয়ে বসে পড়ে, নিচের দিকে তাকিয়ে থাকে। নেহা খাট থেকে উঠে তার পোশাক পরিধান করে নেয়। ওয়ার্ড্রপ থেকে 10 লক্ষ টাকা বের করে স্বাধীনের হাতে নিয়ে গিয়ে তুলে দেয়। এই নে টাকা, আমি যা বলেছিলাম তোকে, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা, বেবি হবে কিনা। আমার জানা মতে একটা সুস্থ ছেলের সঙ্গে একবার সহবাস করলেই বাচ্চার মা হয়ে যাওয়া যায়। ম্যাম এটা আপনি কি করলেন? এই ছেলের পরিচয় কি হবে, বাবার পরিচয় কি হবে, সমাজে নাম হবে জারজ সন্তান। আপনি কেন এটা করলেন ম্যাম? এখানে তোকে ভাবতে হবে না, আমি ওর মা হব, আমি ওর বাবা। তোকে যা বলেছি তা কর। এই নে টাকা, আর রুম থেকে চলে যা। আমার সঙ্গে কেন ম্যাম এইসব করলেন? আপনি এখন আল্লাহর কাছে গিয়ে জবাব দেব আমি যে নিজের বোনের বিয়ের জন্য আমি অন্য আরেকটি মেয়ের সর্বনাশ করে টাকা নিয়েছি। কথাটা শুনে নেহা স্বাধীনের কাছে এসে সোফায় বসে পড়ে। তারপর স্বাধীনের মাথার চুলে হাত বুলিয়ে দিতে লাগে আর বলতে লাগে, আসলে সবার মতো তুই না, তুই দেখতে অনেক কিউট। তোকে দেখে কেউ মনে করবে না যে তুই আমার বডিগার্ড। যেখানেই যাই সবাই বলে আমি তোর গার্লফ্রেন্ড নাকি। তাই ভাবলাম তোর মতো কিউট যদি একটা ছেলে হয় কিংবা মেয়ে তাহলে তো হয়েই গেল। তাই তোর সঙ্গে আর কি। আর আরেকটা কথা, তুই চাইলে তোকে বিয়ে করতে পারি আমি। যা হবার তা তো হয়ে গেছে, এখন আর বিয়ে করে কি লাভ? যখন ইচ্ছা তখন ফোন দিবেন। আপনাকে শুক্রিয়া আর অনেক অনেক ধন্যবাদ। আপনি টাকাগুলো না দিলে আমার বোনের বিয়ে হতো না। যেভাবে দেন না কেন টাকাটা। কথাটা বলে স্বাধীন নেহার হাত থেকে টাকাগুলো নিয়ে দরজার কাছে এসে দেখে লক করা। পিছন ফিরে নেহার দিকে তাকায়। আরে রাতে তো দরজা লাগিয়ে বুকের মধ্যে চাবি লুকিয়ে রেখেছিলাম। দেখ বেডের কোথায় পড়ে আছে, বোধহয় খুঁজে নে। তারপর স্বাধীন বেডে বসে চাবি খুঁজতে লাগে। তখনই দেখতে পাই পুরো খাট জুড়ে বিছানার চাদরে রক্ত লেগে আছে। স্বাধীন এটা দেখেও না দেখার ভান ধরে চাবি খুঁজতে লাগে। চাবি পেয়ে দরজা খুলে বাহিরে বের হয়ে সোজা রুমে চলে যায়। অন্যদিকে নেহা সোফা থেকে উঠে দরজা লাগিয়ে ওয়াশরুমে চলে যায় গোসল করার জন্য। অন্যদিকে স্বাধীন রুমে গিয়ে টাকাগুলো রেখে স্বাধীন তার মার কাছে ফোন করে। ফোন রিং হওয়ার একটু পরে ফোন রিসিভ হয়। স্বাধীন বলতে লাগে, আসসালামু আলাইকুম মা, কেমন আছো তোমরা? আর বোনের বিয়ে কথাবার্তা কতদূর পর্যন্ত আগালো? হ্যাঁ বাবা, আমরা সবাই অনেক ভালো আছি। আর তোর বোনের বিয়ের কথা, চেয়ারম্যানের ছেলের তার ছেলের জন্য মোটরসাইকেল আর ঘর ভর্তি ফার্নিচার ছাড়া তার ছেলেকে আমার মেয়ের সঙ্গে বিয়ে দিবে না বলে দিয়েছে। আর আমাদের পক্ষে এত কিছু তো দেওয়া সম্ভব নয়। মা তুমি এখন যাও, চাচাকে গিয়ে বলো সব টাকা জোগাড় করেছি আমি, আর বিয়ের ডেট যেন দিয়ে আসে। আমার বোনের বিয়ে হবে ধুমধাম করে। কি বলছিস বাবা তুই? এই অল্প সময়ের মধ্যে এত টাকা কোথায় থেকে জোগাড় করলি? আমি যে বাসায় কাজ করি ওই মালকিনের মেয়েকে বলেছি, তিনি আমাকে টাকাগুলো দিয়েছে। চিন্তা করো না, বা আর কি হয় না হয় আমাকে ফোন করে বলো। রাখি এখন। তারপর স্বাধীন ফোন রেখে ওয়াশরুমে চলে যায়। গোসল করে বাইরে এসে গাড়ি পরিষ্কার করতে লাগে। ঠিক তখনই নেহা এসে পিছনে দাঁড়ায়। আতঙ্কে স্বাধীন পিছনে ঘুরে নেহাকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। কিরে তোর আবার কি হয়েছে? এরকম ভাবে আমাকে দেখে ভয় পেয়ে গেলি কেন? কই ম্যাম কিছুই তো হয়নি।
আর আপনি এই অবেলায় কোথাও যাবেন নাকি? রেডি হয়েছেন? হ্যাঁ যাব, আমার এক বান্ধবীর বিয়ে, তাই কাজী অফিসে যেতে হবে। নেহা কথাটা বলে গাড়িতে উঠে বসে। স্বাধীন গাড়ি স্টার্ট দিয়ে কাজী অফিসের দিকে যেতে লাগে। একটু পর কাজী অফিসের সামনে গিয়ে গাড়ি ব্রেক করে। দেখে নেহার অনেক বান্ধবীরা সেখানে দাঁড়িয়ে আছে। নেহা গাড়ি থেকে নেমে বলে, কিরে, গাড়ি থেকে বের হচ্ছিস না কেন? আয়। না ম্যাম, আপনি যান, আমি গিয়ে কি করব? তুই না গেলে বিয়ে হবে কিভাবে বলতো? কথাটা বলেই নেহা গাড়ির দরজা খুলে স্বাধীনের কলার চেপে ধরে বের করে কলার টানতে টানতে কাজী অফিসের সামনে চলে যায়। তারপর ছেড়ে দেয়। নেহার বান্ধবীরা নেহার কাছে এসে বলে, কি রে, তোর আবার কি হয়েছে? এত সকাল সকাল ফোন করে কাজী অফিসে আসতে বললি? কার বিয়ে? কাউকে তো দেখতে পাচ্ছি না। কার আবার? আমার বিয়ে। ওয়েট ওয়েট, তোর বিয়ে মানে? আর বরকে? বর তো দেখতে পাচ্ছি না। এই নে, এটাই আমার হাজবেন্ড আর তোদের দুলাভাই। নেহার কথা শুনে নেহার বান্ধবীরা যতটা না অবাক হয় তার থেকে বেশি অবাক হয় স্বাধীন। মানে কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? এ তো তোর পার্সোনাল বডিগার্ড, তাহলে আবার বিয়ে মানে? হ্যাঁ, একেই বিয়ে করব। তোদের কোনো সমস্যা আছে? নেহার কথা শুনে স্বাধীন দৌড়ে যেতে যাবে, ঠিক তখনই পেছন থেকে স্বাধীনের কলার চেপে ধরে। তারপর টানতে টানতে কাজী অফিসের মধ্যে নিয়ে যায়। চেয়ারের উপর বসিয়ে কাজী সাহেব দেখে অবাক হয়ে বলে, কি ব্যাপার, আপনারা কারা? আর এইভাবে এই ছেলেটাকে জোর করে নিয়ে এখানে বসলেন কেন? আর জোর করে বিয়ে পড়াতে বলছেন কে মানে? কাজী সাহেবের কথা শুনে নেহা তার ব্যাগ থেকে টাকা বের করে কাজী সাহেবের দিকে এগিয়ে দেয়। কাজী সাহেব টাকাটা নিয়ে বিয়ে পড়াতে লাগে খুশি মনে। স্বাধীনকে কবুল বলতে বললে স্বাধীন কবুল বলে না। নেহা স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, দেখ, তোকে একটা গুপ্ত কথা বলি। তোদের গ্রামের চেয়ারম্যান হচ্ছে আমার আপন চাচা। তো আমি যদি চাচাকে বলি তোর বোনের সঙ্গে বিয়ে দিবে না, তো বিয়ে দিবে না, বুঝলি? এখন তোর ইচ্ছা, আমাকে বিয়ে করলে তোর বোনের বিয়ে হবে, আমাকে না করলে তোর বোনের বিয়ে হবে না। নেহার কথা শুনে স্বাধীন ভয় পেয়ে কবুল কবুল বলে ওঠে। নেহা কবুল বলে দেয়। তারপর কাজী সাহেব তাদের আগামী জীবনের শুভকামনা করার জন্য মোনাজাত ধরেন। বিয়ের সব কার্যক্রম শেষ হলে স্বাধীন কাঁদো কাঁদো চোখ নিয়ে বাহিরে এসে দাঁড়িয়ে থাকে। নেহার বান্ধবীরা নেহাকে বলে, বিয়েটা তো করে ফেললি, তা এখন আমাদের ট্রিট দে। চল, তোদের ট্রিট দিব, রেস্টুরেন্টে চল। তারপর সবাই গাড়ি করে রেস্টুরেন্টে চলে আসে। সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো চলে যায়। স্বাধীন আর নেহা রেস্টুরেন্টে বসে থাকে। এমন সময় স্বাধীন বলে, ম্যাম, আমি তো বলেছি আপনার যখন ইচ্ছা আমাকে ডাকবেন, আপনার চাহিদা মিটিয়ে দিয়ে আসবো। তারপরেও এসবের কি মানে? মানে তো আছেই, ওয়েট কর, জানতে পারবি সব কিছুই। আর হ্যাঁ, একটা কথা, তোকে অনেক বিশ্বাস করি, আমার বিশ্বাসের যেন বর ক্লাব তুই না করিস, আর কোনো মেয়ের আশেপাশে যেন তোকে না দেখি। এখন চল, বাসায় যাব, শরীরটা অনেক ব্যথা করতে আছে, রাতে তো আর কম। নেহাকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে স্বাধীন তার হাত দিয়ে নেহার মুখ আটকে দেয়। হাত ধরে টানতে টানতে বাইরে গাড়িতে বসে স্টার্ট দিয়ে বাসায় চলে আসে। স্বাধীন তার রুমে গিয়ে ফোনে ফেসবুকিং করছিল। এমন সময় একটা নোটিফিকেশন আসে। অন করতেই দেখে রিলেশন স্ট্যাটাস নেহার আইডি থেকে তার আইডিতে স্বাধীন আনএক্সেপ্টেড। স্বাধীন তার রুমে গিয়ে ফোনে ফেসবুকিং করছিল। এমন সময় একটা নোটিফিকেশন আসে। অন করতেই দেখে রিলেশন স্ট্যাটাস নেহার আইডি থেকে তার আইডিতে। স্বাধীন আনএক্সেপ্ট করে দেয়। তারপর ফোনটা রেখে বাইরে চলে যায় খাবার খাওয়ার জন্য। খাবার খেয়ে রুমে এসে দেখে নেহা বসে আছে খাটের উপর। স্বাধীন নেহাকে রুমে দেখে অবাক হয়ে যায়। নেহা দৌড়ে স্বাধীনের কাছে যায়। তার হাত দিয়ে স্বাধীনের গলা চেপে ধরে অন্য আরেক হাতে দরজা লাগিয়ে দেয়। স্বাধীন কোনো কথা বলছে না, মূর্তির মতো দাঁড়িয়ে আছে। এক পর্যায়ে বলে, ম্যাম, আমি আবার কি করলাম? আমার সঙ্গে এমন করছেন কেন? আর আমার রুমে আপনি কি করছেন? যদি কেউ দেখে ফেলে তাহলে সমস্যা হবে, বেরিয়ে যান। আগে এই কথাটার উত্তর দে, আমি রিলেশন স্ট্যাটাস দিয়েছি, তুই আনএক্সেপ্ট করেছিস কেন? ম্যাম, আমার এই আইডিতে অনেকে ফ্রেন্ড আছে, তো আমি চাইনি তারা জানতে পারুক, তার কারণে অ্যাকসেপ্ট করিনি। স্বাধীনের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্বাধীনের পকেট থেকে ফোনটা বের করে মুখের সামনে নিয়ে এসে লক খুলে ফেসবুকে ঢুকে অ্যাকসেপ্ট করে দেয়। তারপর স্বাধীনকে আহত করে একটা চুমু দিয়ে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যায়। নেহা স্বাধীন অবাক হয়ে যায়। খাটের উপর গিয়ে বসে ভাবতে লাগে, বুঝলাম না, নেহা ম্যামের আবার কি হলো? এনার কি মাথায় জিনভর করেছে নাকি? কালকে থেকে উল্টাপাল্টা কাজ করে চলেছে। স্বাধীন ভাবতে ভাবতে খাটে শুয়ে পড়ে। ঘুমিয়ে পড়ে ঘুম ভেঙে যায়। বিকালের দিকে ফোন হাতে নিয়ে দেখা অনেকগুলো ফোন কল। তার বোনের অনেক টেনশন হয়। বাইরে গিয়ে স্বাধীন তার বোনকে ফোন করে। ভাইয়া,
তোমাকে কখন থেকে ফোন করছি, কিন্তু তুমি তো ফোন রিসিভই করছো না। তোমাকে খুশির একটা কথা বলার আছে, কিন্তু দেখো বলতেই পারছি না। পাগলি বোন আমার, বলিস না, ঘুমিয়ে পড়েছিলাম আর ফোন সাইলেন্ট করা ছিল, তাই ধরতে পারি নাই। কি এমন খুশির কথা? ভাইয়া, চেয়ারম্যান রাজি হয়ে গেছে তার ছেলের সঙ্গে আমাকে বিয়ে দেওয়ার জন্য। আর যা যা চেয়েছিল, বাইক, ঘরের আসবাবপত্র, তারা কিছুই নেবে না। শুধু আমাকেই নাকি তাদের অনেক পছন্দ হয়েছে। আমাকে তার বাড়ির ঘরের ছেলের বউ করে নিয়ে যেতে চাই। স্বাধীন তার বোনের সঙ্গে কথা বলছিল আর হাঁটছিল বাগানের মধ্যে। নেহার কেন জানি একটু ইচ্ছে হয় ব্যালকনিতে আসার। এসে দেখে স্বাধীন কার সঙ্গে যেন ফোনে কথা বলছে হাসতে হাসতে। এটা দেখে নেহা রেগে যায়। তখনই নিচে নেমে স্বাধীনের সামনে এসে দাঁড়ায়। ফোনটা স্বাধীনের কাছ থেকে কেড়ে নিয়ে বলতে লাগে, ওই কে তুই? অন্যের জামাইয়ের সঙ্গে কথা বলিস? পেতনির দজ্জাল, আমার জামাইয়ের সঙ্গে আর কথা বলবি না, নাহলে তুই যেখানেই থাকিস না কেন ওখানে গিয়ে তোর এক এক করে মাথা থেকে চুল তুলে ফেলবো। স্বাধীন নেহার কর্মকাণ্ড দেখে অনেক রেগে যায়। নিজের রাগ আর কন্ট্রোল করতে না পেরে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয় নেহাকে। নেহার কাছ থেকে ফোন নিয়ে কেটে দেয়, তারপর বলতে লাগে, আপনার সাহস কি করে হয় আমার কাছ থেকে ফোন নিয়ে আজে বাজে কথা বলার? হ্যাঁ, আপনার বাসায় কাজ করি, তার মানে এই নয় যে আমাদের স্বাধীনতা নেই। আর জানেন কার সঙ্গে কথা বলছিলাম? আমার বোনের সঙ্গে কথা বলছিলাম। এখন যদি বলে কে আমার কাছ থেকে ফোন নিয়ে এসব কথা বলেছে, তখন কি বলবো আমি? স্বাধীনের কাছ থেকে কখনো এরকমটা আশা করেনি নেহা। কাঁদো কাঁদো কণ্ঠ নিয়ে বলে, কেন, যা সত্যি তাই বলবা। তোমার বউ। ধ্যাত বাল, কাকে কি বোঝাই, এত পাগল? কথাটা বলেই স্বাধীন নেহার কাছ থেকে সরে আসে। অনেক কষ্ট পায়। দোলনায় গিয়ে বসে মাটির দিকে তাকিয়ে কান্না করতে লাগে। স্বাধীন বাড়ি থেকে বের হয়ে 5 মিনিট হেঁটে পার্কে চলে যায়। তারপর ফোন বের করে তার বোনকে পুনরায় ফোন করে। ফোন রিসিভ করে ওই পাশ থেকে হাসতে হাসতে স্বাধীনের বোন বলে, ভাইয়া, কে ছিল? ভাবি নাকি আমাকে এভাবে বকা দিল? দেখ কি বলিস না তুই, একটা পাগলি হঠাৎ করে আমার কাছ থেকে ফোন নিয়ে এসব কথা বলেছে। কান্দিস না তুই। তা তুই অনেক হ্যাপি, তাই না? হ্যাঁ ভাইয়া, অনেক খুশি। বাট তোমার মার আর বাবার জন্য অনেক খারাপ লাগতেছে। পাগলি কোথাকার, খারাপ লাগতে যাবে কেন? অনেক দূরে তো, আর তোর শ্বশুর বাড়ি না একই গ্রামে, মাত্র 2 মিনিট হাঁটতে হয়। তারপরেও তারপর স্বাধীন তার বোনের সঙ্গে অনেকক্ষণ কথা বলতে লাগে। চারিপাশে অন্ধকার নেমে এসেছে, শহরের আলোতে আলোকিত হয়ে থাকে। স্বাধীন তার বোনের সঙ্গে কথা বলা শেষ করে বাড়িতে আসে। তারপর তার রুমে চলে যায়। বই বের করে পড়তে লাগে। যখন 8টা বাজে, তখন রুম থেকে বের হয়ে বাইরে গিয়ে খাবার খেয়ে আবার রুমে চলে আসে। দরজা আটকে লাইট অফ করে খাটের উপরে শুয়ে থেকে মুভি দেখছিল। এমন সময় কেউ একজন এসে স্বাধীনের মুখে বালিশ চাপা দেয়। আচমকা স্বাধীন ভয় পেয়ে যায়। হাত পা নাড়াচাড়া বন্ধ করে মৃত মানুষের মতো হয়ে থাকে। ঠিক তখনই মুখের উপর থেকে বালিশ উঠিয়ে নেয় নেহা। দৌড়ে লাইট অন করে স্বাধীনের কাছে আসে। বুকে নাকে হাত দিয়ে দেখার চেষ্টা করে। যখন কোনো রেসপন্স দেখে না, নেহা কান্না করতে লাগে আর স্বাধীনকে জড়িয়ে ধরে থাকে। এটা দেখে আর স্বাধীন তৎক্ষণাৎ নেহা দেখে ভয় পেয়ে যায়। মেরেও ফেলতে চান, আবার মারা গিয়েছে কিনা দেখার পর কান্নাও করেন। তুমি বেঁচে আছো তাহলে তখন ওইভাবে অভিনয় করলে? কথাটা বলে নেহা স্বাধীনের বুকে কিলঘুষি দিতে লাগে আর কান্না করতে লাগে। স্বাধীন কেন জানি নেহাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে। নেহা কান্না বন্ধ করে ফুপাতে লাগে। আচ্ছা, কি করেছি আমি? এত রাগ যে আমাকে বালিশ চাপা দিয়ে মারতে এসেছিলে? না মানে অনেক রাগ হচ্ছিল, কারণ আমাকে আজ পর্যন্ত আমার বাবা মা আমার গায়ে ফুলের টোকাও দেয়নি, সেখানে তুমি আমাকে থাপ্পড় মেরেছো, তাই একটু রাগ হয়েছে। তাই বলে আমাকে মেরে ফেলতে আসবেন? সরি, আমি জানতাম তোমার সঙ্গে আমি পেরে উঠবো না। কথাটা বলেই নেহা ছোট বাচ্চাদের মতো স্বাধীনের বুকে মুখ লুকায়। স্বাধীন তাকে শক্ত করে জড়িয়ে ধরে থাকে। স্বাধীনের ধ্যান ভাঙতেই নেহাকে তার বুকের উপর থেকে সরিয়ে দেয়। নেহা ড্যাব ড্যাব করে করে তাকিয়ে থাকে। এটা দেখে স্বাধীন বলে, ম্যাম, আপনি আমার রুমে এসেছেন কেন? কেউ দেখে ফেললে সমস্যা হবে। যান, আপনার রুমে যান। বিয়ে করেছি কি জামাইয়ের থেকে দূরে থাকার জন্য নাকি? আর এসেছিলাম তোকে মেরে ফেলার জন্য, তা তো আর পারলাম না। কি? কথাটা বলেই বড় বড় দৃষ্টিতে নেহার দিকে তাকায়। নেহা মুচকে একটা হাসি দিয়ে স্বাধীনকে আবার কিস করতে লাগে। আই এম রিয়েলি সরি, আসলে তখন ভাবতে পারিনি যে তুমি আমার বোনের সঙ্গে কথা বলছো। ভেবেছিলাম হেসে হেসে কথা বলছো, হয়তো বা কোনো পেতনির সঙ্গে, তাই রেগে তোমায় কি এসব বলেছি। আরে না ম্যাম, আপনি সরি বলছেন কেন? আই এম সরি। তখন আপনার গায়ে হাত তোলা আমার ঠিক হয়নি, আমাকে ক্ষমা করে দিন। স্বাধীনের কথা শুনে নেহা তার মুখে বাঁকা হাসির রেখা টেনে বলে,
ক্ষমা করে দিতে পারি একটা শর্তে। কালকে তো জোর করে সব করেছি, আজকে সব নিজের ইচ্ছায় তুমি আমার সঙ্গে করবে, না হলে ক্ষমা নেই। স্বাধীনের কেন জানি নেহাকে অনেক আদর করতে ইচ্ছে করছে, কিন্তু এখন তো আর নিজে নিজে করা যাবে না, তাই নেহাকে তার কাছ থেকে সরিয়ে দেয়। পারবো না আমি। যান, রুম থেকে বেরিয়ে যান। আমার বাড়ি, আমার রুম, আর আমাকে বের করে দিচ্ছিস? ওয়েট, তোকে দেখাচ্ছি। কথাটা বলেই নেহা স্বাধীনের উপর ঝাঁপিয়ে পড়ে। তা সামলাতে না পেরে স্বাধীন চৌকির উপরে পড়ে যায়। নেহা অনবরত স্বাধীনকে কিস করতে লাগে, এক এক করে শার্টের প্রত্যেকটা বোতাম খুলতে লাগে। নেহা ধীরে ধীরে অনেক গভীরে যেতে লাগে। স্বাধীন বাধা দিলেও কোনো কথাই শোনে না। এক পর্যায়ে স্বাধীন নিজের তাল সামলাতে না পেরে নেহার সঙ্গে রেসপন্স করতে লাগে। নেহা অনবরত স্বাধীনকে কিস করতে লাগে, এক এক করে শার্টের প্রত্যেকটা বোতাম খুলতে লাগে। নেহা ধীরে ধীরে অনেক গভীরে যেতে লাগে। স্বাধীন বাধা দিলেও কোনো কথাই শোনে না। এক পর্যায়ে স্বাধীন নিজের তাল সামলাতে না পেরে নেহার সঙ্গে রেসপন্স করতে লাগে। এইভাবে পেরিয়ে যায় অনেকটা সময়। স্বাধীন ক্লান্ত হয়ে দেহের উপর শুয়ে পড়ে। নেহা স্বাধীনকে তার বুকের সঙ্গে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। জানো, জীবনে একজনকে অনেক বিশ্বাস করে ঠকেছি, আর করতে চাই না। তুমি আমার বিশ্বাসের কখনো বরখাবি করবে না। অল্প কিছুদিনের মধ্যে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, যা কখনো বলাতেও বুঝিয়ে বলতে পারবো না। নেহার কথা শুধু শুনতে থাকে, কিছু বলার অধিকার তো তার আর নেই। তখনই স্বাধীন বলে, আচ্ছা, আপনি তো বলেছিলেন বেবির জন্য আমাকে বিয়ে করেছেন, তা বেবি হয়ে গেলে আমাকে ছেড়ে দিবেন, তাই না? না, তখনও ছাড়বো না, কারণ তখন তো বেবিকে টেক কেয়ার করার জন্য একটা বাবা লাগবে, তার পরিচয় দেওয়ার জন্য একটা বাবা লাগবে। ও তখন আবার অন্য আরেকজনকে বিয়ে করবেন, তাই না? আমার মতো টাকার প্রলোভন দেখে অন্যের ছেলে কিংবা মেয়েকে নিজের বলে আদর করবে, যত্ন করবে। স্বাধীনের কথায় নেহা কিছুই বলে না। নেহা আরো শক্ত করে স্বাধীনকে জড়িয়ে ধরে, যেন ছেড়ে দিলেই দৌড়ে পালিয়ে যাবে। এক পর্যায়ে দুজনে ঘুমিয়ে পড়ে। সকাল হতেই স্বাধীনের ঘুম ভেঙে যায়। আশেপাশে ঠিকমতো সূর্য ওঠেনি, ফজরের আজান দিয়েছে মাত্র। স্বাধীন তার বুকের উপর থেকে নেহাকে সরিয়ে ওয়াশরুমে চলে যায় গোসল করার জন্য। গোসল করে বাইরে এসে দেখে নেহা এখনো ঘুমিয়ে আছে ছোট্ট বাচ্চাদের মতো। তারপর জায়নামাজ বের করে স্বাধীন নামাজ পড়ে নেয়। নামাজ পড়ে মোনাজাত ধরে যেই উঠতে যাবে অমনি নেহা এসে স্বাধীনকে কিস করে ধরে রুম থেকে চলে যায়। স্বাধীন একটা হাসি দিয়ে জায়নামাজ তুলে বাইরে এসে গাড়ি পরিষ্কার করতে লাগে। ঠিক তখনই নেহা কফির মগ হাতে নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে খাচ্ছিল, আর স্বাধীনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। স্বাধীনের সেদিকে নজর যেতেই চোখ সরিয়ে পুনরায় কাজে মনোযোগ দেয়। তারপর স্বাধীন তার রুমে চলে যায়। তখনই ফোন রিং হতে লাগে। হাতে নিয়ে দেখে তার মা রিসিভ করে কানের কাছে ধরতেই ওই পাশ থেকে স্বাধীনের মা বলতে লাগে, বাবা, তোর চাচাকে পাঠিয়েছিলাম, তোর কথা মতো কালকে বিকেলে খবর নিয়ে এসেছে। তোকে বলবো বলে আর বলা হয়ে ওঠেনি। ওরা কিছুই নেবে না, আমাদের থেকে যে যা যা চেয়েছিল তার কিছুই নেবে না, শুধু আমাদের মেয়েকে নেবে তারা। আর বিয়েটা খুব তাড়াতাড়ি আর ধুমধাম করে দিতে চাই। সামনে শুক্রবারে হাতে মাত্র 5টা দিন, তাই বলি কি ছুটি নিয়ে চলে আয়। ঠিক আছে মা, আমি আঙ্কেলকে বলছি, দেখি উনি কি বলে। স্বাধীন তার মায়ের সঙ্গে আরো কথা বলে পিছন ফিরতেই দেখে নেহা তার রুমে প্রবেশ করছে। স্বাধীন কিছু বলতে যাবে, এর আগে নেহা বলে, বোনের বিয়ের মাত্র 5 দিন পর ছুটি লাগবে, বাবার কাছ থেকে ছুটি চাইতে যাবে। তোমার ছুটি আমি দিয়ে দিলাম। ম্যাম, আপনি হুটহাট করে আমার রুমে আসবেন না। অনেকে অনেক আজে বাজে কথা বলে, আপনার সামনে না হয় আপনার অগোচরে বলে আমার কানে আসে। আর ছুটি লাগবে আঙ্কেলের কাছ থেকে চেয়ে নেব। আপনাকে কেন নেব? আমি কি আপনার কাজ করি নাকি? স্বাধীনের কথাগুলো শুনে নেহার কেন জানি অনেক খারাপ লাগে, তাই রুম থেকে বেরিয়ে যায়। স্বাধীন পিছন থেকে ডাকতে লাগে, কিন্তু কিছুই শুনে না। স্বাধীন ভাবতে লাগে, এই একটা মেয়ে, কোনো কিছু বলা যায় না, এমনিতেই রেগে একাকার হয়ে যায়। আল্লাহই জানে একে আর এইভাবে কতদিন সামলাতে হবে। কবে যে আবার স্যার ম্যামের কাছে ধরা পড়ে যায়, আমার চাকরি থেকে বের করে দেয়। কথাটা ভাবতে ভাবতে স্বাধীন মেইন দরজায় এসে কলিং বেল দেয়। তখন একটা কাজের মেয়ে এসে দরজা খুলে দেয়। স্বাধীন ভিতরে ঢুকে দেখে নেহার বাবা বসার রুমে বসে টিভি দেখছিল। স্বাধীন নেহার বাবার সামনে দাঁড়িয়েই নেহার বাবা বলে, কি ব্যাপার স্বাধীন, কেমন আছো? আগের মতো আসো না আমাদের সঙ্গে, আড্ডা দাও না, কফি খাও না? তোমার বলা কথার আড্ডাগুলো অনেক মিস করি। আসো না কেন? শরীর ঠিক আছে তোমার? হ্যাঁ আঙ্কেল, সম্পূর্ণ ঠিক আছে। আসলে একটা বিষয় নিয়ে অনেক টেনশনে ছিলাম। আমার বোনের বিয়ে 5 দিন পর, তাই আর কি আপনার কাছে আসলাম ছুটি নেওয়ার জন্য।
ও আচ্ছা, এই ব্যাপার। আসলে বাবা, আমার তো পার্সোনাল ড্রাইভার আছে। তোমাকে রেখেছি নেহা মামনির জন্য। কখন কলেজে যায় আর কোথায় যায় তোমার সঙ্গে জানা যায়, আর তুমি তাকে পাহারা দিতে পারো। এজন্য তুমি একটু ইন ওয়ান হিসেবে রেখেছি। তুমি নেহা মামনির কাছে গিয়ে বলে দেখো ও তোমাকে ছুটি দেয় কিনা। তাছাড়া আমার হাতে কিছু নেই বাবা। নিহার বাবার কথা শুনে স্বাধীন ভেবাচেকা খেয়ে যায়। তখন তাকে ওইভাবে রেগ দেখিয়েছে, এখন আবার বললে ছুটি দেবে কি দেবে না এসবই ভাবছিল। ঠিক তখনই পিছন দিয়ে নেহা তার বাবার কাছে আসে। সোফায় বসে টিভি দেখছিল, এমন সময় নিহার বাবা বলতে লাগে, মা, তুই এসেছিস। আমি আরও তোর কাছে স্বাধীনকে পাঠাতে চাচ্ছিলাম। ওর বোনের বিয়ে 5 দিন পর, সেজন্য ছুটি চাচ্ছিল। তাই তোর কোনো দরকারি কাজ না থাকলেও ওকে যেতে দে। না বাবা, আমার অনেক কাজ আছে। ও গেলে কি করবে? যদি যায় তাহলে একেবারেই যেন যায়, তাকে আর এই বাসাতে কাজে যেন না দেখি আমি। কথাটা বলেই নেহা সোফা থেকে উঠে তার রুমে চলে যায়। স্বাধীন ভালো করেই বুঝতে পারে সকালে ওই কথা বলার কারণে রেগে আছে, কি করবে বুঝতে পারছে না। কোন সময় নেহার বাবা বলে, এর আবার কি হলো? এত রাগ কেন তোমার সঙ্গে? কিছু হয়েছে স্বাধীন? না মানে আঙ্কেল, কিছুই হয়নি, আমিও বুঝতে পারছি না। তাহলে তুমি একটা কাজ করো, নেহার রুমে যাও, ওর কাছে গিয়ে ভালো করে বুঝিয়ে বলো, বুঝতে পারবে ঠিক। নেহার বাবার কথা শুনে স্বাধীন নেহার রুমের দিকে যাচ্ছিল। এমন সময় নেহার বাবা পিছন থেকে আবার বলে, নেহার কাছে গিয়ে পারমিশন নিয়ে তবে রুমে প্রবেশ করো। ও আবার পারমিশন ব্যতীত কেউ রুমে গেলে কিন্তু অনেক রেগে যায়। আমি তোমার আন্টি গেলেও তাও। ঠিক আছে আঙ্কেল। তারপর স্বাধীন নেহার রুমে পারমিশন ছাড়াই প্রবেশ করে। নেহা স্বাধীনকে দেখতে পেয়ে অনেকটাই রেগে যায়। রেগে তেড়ে স্বাধীনের কাছে এসে কলার চেপে ধরে বলে, কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস আমার রুমে আসিস, তাও আবার অনুমতি ছাড়া। স্বাধীন নেহার কথা শুনে অবাক হয়ে যায়। তখনই মনে পড়ে যায় নেহার বাবার কথা, পারমিশন ছাড়া তার রুমে প্রবেশ করলে তাও রেগে যায়। তাই নেহার রাগ ভাঙানোর জন্য স্বাধীন নেহাকে তার কাছে এগিয়ে নিয়ে আসে কোমরে হাত রেখে। নেহা রেগে স্বাধীনের হাত কোমর থেকে সরিয়ে দেয়। যতবার সরিয়ে দেয় ততবার স্বাধীন নেহার কোমরে হাত রেখে কাছে টেনে নিয়ে আসে। এটা দেখে নেহা কিছু বলতে যাবে, এর আগে স্বাধীন তার হাতের আঙ্গুল দিয়ে নেহার ঠোঁট স্পর্শ করে বলে, একদম চুপ। তুমি আমার স্ত্রী, তো স্ত্রীর রুমে যখন তখন ঢুকতে পারবো, পারমিশন কিসের আবার? কে স্ত্রী? কিসের স্ত্রী? তোমার রুমে প্রবেশ করি তখন তুমি তো আমাকে অনেক কথা বলো, আর স্ত্রী হিসেবে মানোই না। তো আমাকে তাহলে এইসব কথা কেন বলছো? যে না মেনে যাব কোথায়? আল্লাহর গোলাম, পরে তোমাকে বিয়ে করেছি, মৃত্যুর আগ পর্যন্ত হাত না ছাড়ার ওয়াদা করেছি, তাহলে কিভাবে ছেড়ে দেই বলো? স্বাধীনের কথা শুনে নেহা ছলছল চোখ নিয়ে স্বাধীনকে শক্ত করে জড়িয়ে ধরে। নেহা ছাড়ছে না দেখে স্বাধীন নেহাকে তার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলে, আরে কি করছো? ছাড়ো ছাড়ো। যখন তখন রুমে যে কেউ আসতে পারে, আর আমার রুমে লাগবে 5 দিনের। নাসার ছুটি দেব না। আপনাকে ছুটি দিলেই বিয়ে বাড়িতে গিয়ে আবার অন্য মেয়েদের সঙ্গে ফষ্টি নষ্টি শুরু করবেন, তা তো আর হতে দেব না। আপনাকে এখানেই থাকতে হবে, আর আমার রুমে কেউ আসে না পারমিশন ছাড়া, তুমিই ফার্স্ট। নেহার কথা শুনে স্বাধীন ভ্রুকুচকে তাকিয়ে বলে, আর আমার ছুটি লাগবে 5 দিনের। বাট কেন আঙ্কেল? ও আসার সময় বললো যে পারমিশন নিয়ে যেন তোমার রুমে প্রবেশ করি। হ্যাঁ, ছোটবেলা থেকে আমি এরকম হুটহাট করি। কেউ রুমে প্রবেশ করলে আমি অনেক রেগে যেতাম, সেই অভ্যাসটা এখনো রয়ে গিয়েছে আমার। বাট এখন তো আমি হুটহাট করে পাইপে, জানলা দিয়ে, বেলকনি দিয়ে যে কোনো সময় তোমার রুমে প্রবেশ করব। এই অভ্যাসটা তো ভাঙতে হবে। তুমি যদি পাশে থাকো তাহলে ভেঙে ফেলবো সকল অভ্যাস। কথাটা বলেই নেহা আবার স্বাধীনকে জড়িয়ে ধরে। স্বাধীনের কেন জানি অনেক ভালো লাগে নেহার প্রত্যেকটা বাচ্চামো বনা দেখে। আচ্ছা এইবার ছাড়ো, আর প্লিজ আমাকে যেতে দাও। আমার বোনের বিয়ে, আমি সেইখানে উপস্থিত না থাকলে কেমন দেখায় না? আর সামিয়া ফোন করেছিল, ও বলে দিয়েছে সাপ সাপ আমি না গেলে বিয়ে করবে না। যেতে দেব, বাট একটা শর্তে। তোমাকে আমার সঙ্গে যেতে হবে। কিভাবে নিয়ে যাবে তা জানি না। পাগল নাকি তুমি? আঙ্কেল আন্টি কিভাবে আমার সঙ্গে গেলে? তুমি আর ওয়েট, তুমি না বললে আমাদের গ্রামের চেয়ারম্যান তোমার চাচা হয়? তাহলে গেলে তো পারো। হ্যাঁ হয়, বাট আব্বুর সঙ্গে তার অনেক আগে থেকেই দ্বিধাদ্বন্দ্ব, তাই কেউ কারো সঙ্গে কথা বলে না। আমি শুধু মাঝে মাঝে চাচুর সঙ্গে আর চাচিমার সঙ্গে কথা বলি। তারা বলেছে আমি যেন বিয়েতে যাই, কিন্তু কিভাবে যাব, বাবাকে কি বলবো? তারপর স্বাধীন আর নেহা দুজনে ভাবতে লাগে কিভাবে মিথ্যা বলে নেহাকে নিয়ে যাওয়া যায়। ভাবতে ভাবতে একটা সময় স্বাধীন বলে, আচ্ছা আমাকে যেতে দাও। আর তোমার বাবার কাছে গিয়ে বলো যেহেতু আমি নেই, তো বাসায় থেকে আর কি করবে বলো? বান্ধবীদের সঙ্গে কক্সবাজার সেন্ট মার্টিন দ্বীপ ঘুরে আসি 10 দিনের ট্যুরে।
তখন তো হয়ে গেল, আর সন্দেহ করবে না। অনেক ভালো আইডিয়া দিয়েছো তুমি। তারপর নেহা আর স্বাধীন দুজনই নিচে চলে আসে। স্বাধীনের বলা কথাগুলো নেহা তার বাবাকে বলাতেই রাজি হয়ে যায়। নেহা ব্যাগপত্র গুছিয়ে নেয়, স্বাধীন ব্যাগপত্র গুছিয়ে বাইরে চলে আসে। নেহা গাড়ি নিয়ে স্বাধীনের সামনে দাঁড়াতেই স্বাধীন গাড়িতে উঠে সামনের সিটে বসে পড়ে। স্বাধীন ড্রাইভিং করতে লাগে, নেহা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। তখনই পাশ থেকে নেহা বলে, আচ্ছা, তুমি তোমার বোন বাবাকে অনেক ভালোবাসো, তাই না? আজ হঠাৎ এই প্রশ্ন যে, কিছু কি হয়েছে? না, বাট মনে হলো তুমি তোমার বোন বাবা মাকে অনেক ভালোবাসো। এই অল্প বয়সে তুমি সংসারের হাল ধরেছো, এই বয়সে লেখাপড়া করার কথা, তুমি সেখানে পার্সোনাল বডিগার্ডের কাজ করছো। আর একটা কথা কি জানো, তোমাকে সেই প্রথম দেখা দেখিতে কেন যেন একরকম ভালো লাগা কাজ করেছিল আমার মধ্যে। বুঝতে পারতাম না, কিন্তু সময় হতেই বুঝতে পারি যে আমি তোমাকে ছাড়া অচল। কথাটা বলে নেহা স্বাধীনের কাঁধে মাথা রাখে। দেখতে দেখতেই যমুনা সেতু পার হয়ে সিরাজগঞ্জে চলে আসে। গ্রামের মিঠো পথ দিয়ে গাড়ি চলছে। নেহা চারদিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে স্বাধীন বলে, আচ্ছা, কোথায় যাবে? তুমি আমার বাসাতে তো নিয়ে যেতে পারবো না, তোমার চাচাদের বাড়িতে যাবে? হ্যাঁ, তোমার বাসায় থাকবো কিছুদিন, আর চাঁদপুর বাসাতেও থাকবো। আর অনেক আগে থেকে অনেক সুন্দর হয়েছে। হুম। আসলে সেই ছোটবেলা চলে গিয়েছে, আর আসা হয়নি এই গ্রামে। অনেকদিন পরে এসে অনেক অনেক ভালো লাগছে। তারপর স্বাধীন ড্রাইভ করতে করতে নেহার চাচার বাসায় আসে। গাড়ির হর্ন বাজাতেই সঙ্গে সঙ্গে ভিতর থেকে অনেকে বের হয়ে আসে। নেহা গিয়ে একটা মধ্যবয়স্ক মহিলাকে জড়িয়ে ধরে। স্বাধীন বুঝতে পারে যে এটাই তার চাচিমা। তারপর স্বাধীন গাড়ি থেকে বের হয়ে নেহার লাগেজ বের করে দেয়। স্বাধীন আসতে যাবে অমনি নেহা বলে, গাড়িটা তুমি নিয়ে যাও যতদিন এখানে আছো। আবার তোমার বোনের বিয়ের কেনাকাটা করতে হবে। আর হ্যাঁ, একটা কথা, আজে বাজে মেয়ের দিকে তাকাবে না। শুধু দেখি তাহলে তোমার চোখ উপড়ে ফেলবো কিন্তু আমি, মাইন্ড ইট। কথাটা বলে নেহা লাগেজ নিয়ে ভিতরে চলে যায়। স্বাধীন মুচকি একটা হাসি দিয়ে গাড়ি নিয়ে তার বাসার সামনে আসে। হর্ন দিতেই স্বাধীনের মা আর বোন বাইরে আসে। স্বাধীন বের হওয়ার সঙ্গে সঙ্গে স্বাধীনের মা গিয়ে জড়িয়ে ধরে কপালে চুমু খেতে লাগে। বাবা, তুই এসেছিস? সামিয়া বলল যে তুই আসতে পারবি না। ও তো কান্না করে দিয়েছে, তোকে ছাড়া বিয়ে করবে না। আরে বলো না, আসতে দিতে চাচ্ছিল না, জোর করে এসেছি। চলো বাসার ভেতরে। তারপর স্বাধীন গাড়িটা এক সাইডে রেখে বাড়ির ভিতরে প্রবেশ করে। তারপর একটা প্যাকেট সামিয়ার দিকে এগিয়ে দেয়, অন্য আরেকটা স্বাধীন তার মায়ের দিকে। এই প্যাকেটে কি আছে? খুলে দেখো। তারপর স্বাধীন তার রুমে চলে যায়, গিয়ে দেখে সবকিছু গুছিয়ে রাখা। তারপর স্বাধীন গাড়িটা এক সাইডে রেখে বাড়ির ভিতরে প্রবেশ করে। তারপর একটা প্যাকেট সামিয়ার দিকে এগিয়ে দেয়, অন্য আরেকটা স্বাধীন তার মায়ের দিকে। তারপর স্বাধীন তার রুমে চলে যায়, গিয়ে দেখে সবকিছু গুছিয়ে রাখা। তারপর স্বাধীন লাগেজ থেকে তার জামা কাপড় বের করে গুছিয়ে রাখতে লাগে। গামছা নিয়ে ওয়াশরুমে চলে যায়। গোসল করে বাইরে এসে দেখে সামিয়া খাটের উপরে বসে আছে, হাতে ফোন নিয়ে। ভাইয়া, কে যেন ফোন করেছিল। আমি হ্যালো বললে অনেক কথা বলে, যে বলি আমি তোমার বোন, অমনি ফোন কেটে দেয়। কে ভাইয়া? ওই দিনের ওই মেয়েটা, তাই তো? যে কিনা তোমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে আমাকে ওসব কথা বলছিল। স্বাধীন তার বোনের কথা শুনে ভয় পেয়ে যায়। সামিয়ার পাশে বসে হাত থেকে ফোন নিয়ে বলতে লাগে, আরে বাদ দে তো। স্বাধীনের কথা শুনে তার বোন ব্রুকুচকে তাকায়। স্বাধীন পরিবেশটা স্বাভাবিক করার জন্য বলে, আরে এইভাবে তাকিয়ে আছিস কেন? অনেক ক্ষুধা পেয়েছে, চল খাবার দে। অনেক দিন হলো মার হাতের খাবার খাই না। তারপর স্বাধীন রুম থেকে বের হয়ে যায়। পিছে পিছে স্বামীও আসে। তারপর খাবার টেবিলে গিয়ে খাবার খেতে লাগে। খাওয়া দাওয়া শেষ করে স্বাধীন তার বাবার কাছে গিয়ে বসে পড়ে। তারপর স্বাধীন তার বাবার সঙ্গে কথা বলতে লাগে। বাবারে, তুই আমাকে মাফ করে দিস। তোর মাথার উপর বসে থেকে খাচ্ছি। তোর বড় বোনের বিয়েতে তুই একাই সব টাকা জোগাড় করেছিস। এতটুকু ছেলে হয়ে যেখানে তোর পড়ালেখার করার কথা, সেখানে অন্যের বাসায় গিয়ে কাজ করিস। স্বাধীনের বাবা কথাটা বলতে লাগে আর স্বাধীনের হাত জড়িয়ে ধরে কান্না করতে লাগে। স্বাধীন তার বাবাকে সামলে নেয়। অনেকক্ষণ কথা বলে স্বাধীন তার রুমে এসে ঘুমিয়ে পড়ে। বিকেলের দিকে স্বাধীনের ঘুম ভাঙতেই ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিতেই তার বন্ধুরা ফোন করে। তারপর স্বাধীন চলে যায় তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। আড্ডা দিয়ে ঘোরাফেরা করে বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। খাওয়া দাওয়া করে যেয়ে না ঘুমাতে যাবে অমনি স্বাধীনের ফোনে ফোন আসে। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে নেহা। ম্যাম, আপনি এত রাতে ফোন করেছেন? ঘুম আসছে না, শুনেছি রাতের বেলা গ্রামে ঘুরতে অনেক ভালো লাগে। তো চলো না দুজনে মিলে গ্রাম ঘুরে দেখি। পাগল নাকি আপনি? এটা শহর না, এটা গ্রাম। দুটো দিয়ে কেউ দেখে ফেললে
দুইজন রাতে ঘোরাঘুরি করছি, তাহলে সবাই উল্টাপাল্টা চিন্তা করবে। করলে করুক গিয়া, আমি কি আর অন্য কোনো ছেলের সঙ্গে নাকি নিজের হাজবেন্ডের সঙ্গে ঘুরবো? সমস্যা কি? স্বাধীন বুঝতে পারে নেহা নাছর বান্দা, তাই ভয় দেখানোর জন্য বলে, ম্যাম, আপনি হয়তোবা জানেন না, গ্রামে রাতে অনেক ভূতের উৎপাত বেড়ে যায়। এর কারণে গ্রামের মানুষ রাতের বেলা বাহিরে যাওয়া আসা করে না। কি সত্যি? হুম। স্বাধীনের কথা শুনে নেহা অনেক ভয় পায়, কাঁদো কাঁদো কণ্ঠে বলে। আমার অনেক ভয় করছে, প্লিজ তুমি আসো, না হলে আমি মরে যাব ভয়ে। স্বাধীন বুঝতে পেরেছে যে নেহাকে ভয় পাওয়াতে গিয়ে সে নিজেই ফাটা বাঁশের টিভিতে পড়ে গেছে। তারপর নেহা ফোনের মধ্যে কান্না করতে লাগে, শেষমেশ নেহাকে সান্ত্বনা দিতে লাগে। স্বাধীন কিন্তু কিছুই বোঝে না। তারপর স্বাধীন তার রুম থেকে বের হয়ে হাঁটতে লাগে চেয়ারম্যান বাড়ির এদিকে। চেয়ারম্যান বাড়িতে আসার পর স্বাধীন বুঝতে পারে না কোন রুমটাতে নেহা রয়েছে। ফোন করতেই নেহা ব্যালকনিতে আসে। স্বাধীন কাঁঠাল গাছ দিয়ে ব্যালকনিতে গিয়ে ওঠে। স্বাধীনকে দেখে নেহা জড়িয়ে ধরে। আমি জানতাম তুমি আসবে। এত বড় একটা মেয়ে হয়ে কিনা ভূতকে ভয় পান? আর ভূত বলতে কিছু আছে নাকি এই পৃথিবীতে? কেন, একটু আগে তো তুমি বললে যে গ্রামে রাতের বেলায় ঘুরতে হয় না, ভূত আছে, তাই তো আমি ভয় পেয়েছি। এখন আবার নিজেই পল্টে নিচ্ছ। স্বাধীন নেহাকে আর কিছু বলে না। হিতে বিপরীত হতে পারে নিজের কাছ থেকে নেহাকে সরিয়ে দেয়। রাত তো আর কম হলো না, এখন গিয়ে ঘুমাও, আমি আবার বাড়িতে চলে যাই। না, আমি ঘুমাবো না, ঘুমালে আবার তুমি চলে যাবে। এর থেকে দুজনে বসে কথা বলি। ধ্যাত, আমার অনেক ঘুম পেয়েছে, বাই, চললাম। কথাটা বলে যেই স্বাধীন ব্যালকনি দিয়ে নামতে যাবে, অমনি নেহা পেছন থেকে কলার চেপে ধরে খাটে নিয়ে গিয়ে ফেলে দেয়। স্বাধীনের উপরে উঠে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে থাকে। আমাকে ভয় পাইয়ে আবার একা রেখে চলে যাওয়া, তাই না? তা তো হচ্ছে না, এখানেই থাকো আর সকাল না হওয়া অব্দি। ম্যাম, বোঝার চেষ্টা করেন, এই বাড়িতে কিছুদিন পর আমার বোন আসছে। এখন যদি আপনার সঙ্গে আমাকে দেখে ফেলে, তাহলে আমার বোনের বিয়ে তো ভেঙে যাবে। উল্টো পুরো গ্রামে আমাকে দিয়ে বদনাম ছড়িয়ে পড়বে, সবাই আমাকে অনেক ভালো ছেলে নামে চেনে। আরে কিছুই হবে না। আর আসল কথা, আমার ঘুম আসছিল না একা একা, তাই তোমাকে নিয়ে আসলাম। অভিনয় করে চুপ করে শুয়ে থাকো, তোমার বুকে শুয়ে না ঘুমালে আমার ঘুমই হয় না। স্বাধীন নেহাকে আর কিছুই বলে না। এক পর্যায়ে স্বাধীনও নেহাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতেই স্বাধীনের ঘুম ভেঙে যায়। নেহাকে তার বুকের উপর থেকে সরিয়ে ব্যালকনি দিয়ে গাছ পেয়ে নিচে নেমে যে রাস্তার দিকে যাচ্ছিল, অমনি পেছন থেকে ডাকতে লাগে। আরে বাবা স্বাধীন, তুমি এত সকালে আর কিছু না বলে আবার ওইদিকে কোথায় যাচ্ছ? স্বাধীন ভয় পেয়ে পেছনের দিকে তাকায়, দেখে কিন্তু তার বলা কথাগুলো শুনে স্বস্তি নিঃশ্বাস ফেলে। তারপর গুটি গুটি পায়ে চেয়ারম্যানের সামনে এসে দাঁড়ায়। না মানে আঙ্কেল, আমার তো বাবা প্যারালাইজড হয়ে ঘরে শুয়ে থাকে সব সময়। তো আপনারা বিয়ে করতে কতজন যাবেন, এসব বিষয়ে কথা বলতে এসেছিলাম। কিন্তু এত সকাল সকাল আপনি হয়তো ঘুম থেকে ওঠেননি, তাই ফিরে যাচ্ছিলাম। ও এই ব্যাপার, তা আসো ভিতরে আসো। স্বাধীন বাসার মধ্যে যেতে নারাজ দেখায়, কিন্তু চেয়ারম্যান জোর করে স্বাধীনকে বাসার মধ্যে নিয়ে যায়। তারপর বসার রুমে বসে চা খাচ্ছিল আর চেয়ারম্যানের সঙ্গে কথা বলছিল। এমন সময় নেহা নিচে নামে। নেহা ভয় পেয়ে যায়, চোখের ইশারা দিতেই স্বাধীন চুপ থাকতে বলে। তখনই চেয়ারম্যান সাপ নেহাকে দেখে বলেন, ও নেহামা, তুমি উঠেছ? ভাইজান আর ভাবির সঙ্গে কথা বলেছি, ওনারা আসবে বলেছে। সব কিছু ভুল বুঝাবুঝি ভেঙে, কিন্তু তোমার কথা বলিনি যে তুমি আমার এখানে আছো। কি? হ্যাঁ, আর এইখানে বসো। এ হচ্ছে স্বাধীন, অনেক ভালো ছেলে। এত অল্প বয়সে সংসারের বোঝা কাঁধে নিয়ে এসে বোনের বিয়েও দিচ্ছে। তারপর নেহা স্বাধীনের পাশে বসে কথা বলতে লাগে, যেন দুজন দুজনকে চেনে না। তারপর স্বাধীন চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলে বাড়ি থেকে বের হয়ে সোজা তার বাসায় চলে আসে। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে ঢুকে লম্বা একটা ঘুম দেয়। স্বাধীন ঘুমাচ্ছিল, এমন সময় তার বোন এসে ডাকতে লাগে, ভাইয়া ভাইয়া ওঠো, শপিং করতে যাব। জিসান আর ওর পরিবারের সবাই শপিং করতে যাবে, আমরাও যাব, দুই ফ্যামিলি একসঙ্গে। ওঠো না, ওঠো। স্বাধীন ঘুমো ঘুমো চোখ নিয়ে পাশে তাকিয়ে দেখে তার বোন তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে। ঘুম থেকে উঠে বসে, তারপর বলে, যা, তোরা রেডি হয়ে নে। আমরা সবাই রেডি, শুধু তুমি এখনো ঘুমিয়ে আছো। তারপর স্বাধীন তড়িঘড়ি করে খাট থেকে নেমে উঠে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে তার মা আর সামিয়া দাঁড়িয়ে আছে। গাড়িতে উঠতে দিতে দুজনে এসে বসে পড়ে, তারপর যেতে লাগে। ঠিক তখনই সামিয়া বলে, আরে ভাইয়া কোথায় যাচ্ছ? চেয়ারম্যান, ও সরি, আমার শ্বশুর বাড়ি চলো। কেন? না মানে দুই পরিবার একসাথে যাব তো,
আর সামনে চাচি চাচার আপু উঠবে। তারপর স্বাধীন তার চাচার বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করায়। এক এক করে সবাই গাড়িতে উঠে বসে। তারপর স্বাধীন তার চাচার বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করায়। এক এক করে সবাই গাড়িতে উঠে বসে। স্বাধীনের চাচাতো বোন এসে সামনে বসে পড়ে। স্বাধীনের দিকে বাঁকা একটা হাসি দিয়ে বলে, ভাইয়া কেমন আছো তুমি? ঢাকায় গিয়ে দেখছি অনেক কিউট হয়ে গিয়েছ আগের থেকে। আর তুইও তো কম কিউট হসনি আগের থেকে। তারপর কথা বলতে বলতে চেয়ারম্যান বাড়ির সামনে এসে স্বাধীন গাড়ি দাঁড় করায়। তারপর সবাই গাড়িতে উঠে বসে। নেহার আসতে একটু দেরি হয়। গাড়িতে সবাইকে দিয়ে ভরে যায়, শুধু স্বাধীনের গাড়িতে একজন আটবে। তখন চেয়ারম্যান সাহেব স্বাধীনকে তার গাড়িতে নিতে বলে। নেহা আসতেই সামনের সিটে স্বাধীনের চাচাতো বোনকে দেখে রেগে যায়। রেগে স্বাধীনের দিকে তাকিয়ে থাকে, নিজেকে সামনে নিয়ে বলে, কিছু মনে করবেন না দয়া করে। যদি আপনি পিছে বসতেন, আসলে পিছে বসলে আমার বমি বমি ফিল হয়, বমিও করি সামনে না বসলে। কথাটা শুনে স্বাধীনের চাচাতো বোন ব্রুকুচকে নেহার দিকে তাকায়। স্বাধীন কিছু বলতে যাবে, এর আগেই স্বাধীনের চাচাতো বোন বলতে লাগে, কে আপনি? আর আপনি পেছনে বসতে যাব কেন? আমারও একই অবস্থা, পেছনে বসলে বমি হয়, মাথা ঘোরায়, বসতে পারবো না। আর আমি আমার জামাইকে ছেড়ে কেন যাব? আমি আমার জামাইয়ের পাশে অন্য কোনো বেডিকে দেখতে পারবো না। স্বাধীনের হাত জড়িয়ে ধরে কথাগুলো বলে। নেহা রেগে একাকার হয়ে যায়। শুধু একবার ফাঁকা পেলে স্বাধীনকে জ্যান্ত চিবিয়ে খাবে, কিন্তু কিছুই বুঝতে দেয় না। তারপর পিছে গিয়ে বসে পড়ে। অন্যদিকে স্বাধীন ভালো করেই বুঝতে পারে যে তার কপালে শনি আছে আজ। গাড়ি চলছিল তার আপন গতিতে। মাঝে মাঝে স্বাধীনের হাতে কাঁধে মাথা রাখে সাথী। এটা দেখে আরো জ্বলতে লাগে নেহা, কিন্তু কিছুই বলতে পারে না। নিজের হাত নিজে খামচে দিয়ে ধরে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। দেখতে দেখতে শপিং মলে এসে গাড়ি ব্রেক করে। সবাই গাড়ি থেকে নেমে শপিং মলে প্রবেশ করে। স্বাধীন গাড়ির ভিতরে বসে আছে। নেহা গাড়ি থেকে নেমে সামিয়াকে নিয়ে চলে যায় শপিং করতে। সাথে নেমে স্বাধীনের কাছে এসে বলে, ভাইয়া তুমি যাবে না? এখানেই বসে আছো এভাবে? চলো তুমিও। আপু তুমি যাও, আমি আসছি একটু পর। তারপর স্বাধীনকে জোরাজোরি করতে লাগে। জোর করে স্বাধীনকে গাড়ি থেকে নিয়ে হাত ধরে হাঁটতে লাগে আর শপিং মলে ঘুরে দেখতে লাগে। এটা আবার নেহার চোখের আড়াল হয় না। তার রাগ যেন দ্বিগুণ হয়ে যায়। সবার চোখ ফাঁকি দিয়ে নেহা আলাদা হয়ে যায়। স্বাধীনের পিছু পিছু হাঁটতে লাগে। ফাঁকা পাওয়ার সঙ্গে সঙ্গে স্বাধীনের হাত ধরে নেহা প্রাইভেট এরিয়াতে চলে আসে। স্বাধীন কাঁপতে লাগে। অনবরত নেহা রেগে স্বাধীনের দিকে তাকিয়ে থাকে। কি হয়েছে ম্যাম, হাত চেপে ধরে এখানে নিয়ে আসলেন কেন রে? ওই মেয়ের হাত জড়িয়ে ধরে শপিং মলে ঘোরাঘুরি করতে ভালো লাগছিল তাই না? আমি নিয়ে এসে ভুল করলাম। সরি যেতে পারেন স্যার আপনি। কথাটা বলে নেহা স্বাধীনকে ছেড়ে দেয়। যেই আসতে যাবে অমনি পিছন থেকে স্বাধীনের শার্টের কলার চেপে ধরে টান দেয়। স্বাধীন গিয়ে দেওয়ালের সঙ্গে পিঠ থেকে পড়ে যেতে যাবে, অমনি নেহা কলার চেপে ধরে সামনে নিয়ে এসে ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে কিস করতে লাগে। স্বাধীন অবাক হয়ে যায়। নেহাকে দূরে সরিয়ে বলে, আরে ম্যাম পাগল নাকি আপনি? হ্যাঁ, শপিং মলে সবার সামনে এসব কি করছেন? কেউ যদি দেখে ফেলে তখন কি হবে ভেবে দেখেছেন একটাবার? ও, আমার স্পর্শ এখন আর ভালো লাগছে না তাই তো? ওই মেয়েটার স্পর্শ ভালো লাগে। আমি তো ভুলেই গেছিলাম সব ছেলে এক, তোকে সবার আলাদা ভেবে ভুল করেছিলাম। যা। স্বাধীন নেহার সামনে আর না দাঁড়িয়ে প্রাইভেট এরিয়া থেকে বের হয়ে আসে। তারপর শপিং করতে লাগে। কাউন্টারে গিয়ে বিল মিটিয়ে দেয়। তারপর রেস্টুরেন্টে গিয়ে সবাই খাবার খেতে লাগে। নেহাকে চুপ থাকতে দেখে নেহা চাচা বলে, মা কি হয়েছে তোর? কেউ কিছু কি বলেছে? এমন মনমরা হয়ে রয়েছিস? আসার পর থেকে তো তোকে হাসি খুশি দেখলাম, কি হলো এমন? না চাচ্চু, কিছুই হয়নি। আসলে ভাবছি মা বাবা, আসলে কি বলবো, আমি তো তাদের মিথ্যা কথা বলে এখানে এসেছি। ও এই ব্যাপার, কিছু বিষয়ের জন্য মন খারাপ করে থাকতে হয় না, সব আমার উপর ছেড়ে দে, আমি ভাইকে ম্যানেজ করে নেব, এখন আনন্দ কর। তারপর নেহা তার মুখে কৃত্রিম হাসির রেখা টেনে সবার সঙ্গে খাবার খেতে লাগে। স্বাধীনের কেন জানি অনেক খারাপ লাগতে লাগে নেহার মুড অফ দেখে। তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে গাড়িতে উঠে বসে সবাই। তারপর নেহা তার মুখে কৃত্রিম হাসির রেখা টেনে সবার সঙ্গে খাবার খেতে লাগে। স্বাধীনের কেন জানি অনেক খারাপ লাগতে লাগে নেহার মুড অফ দেখে। তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে গাড়িতে উঠে বসে সবাই। স্বাধীন গাড়ি স্টার্ট দিয়ে চালাতে লাগে। মাঝ রাস্তাতে যেই স্বাধীনের চাচাতো বোন সাথী স্বাধীনের কাঁধে মাথা রাখতে যাবে, অমনি স্বাধীন রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে বলতে লাগে, তুই কি শুরু করলি বলতো? আসার পর থেকে দেখছি আমার সঙ্গে এরকম করছিস। হ্যাঁ, তোর মতিগতি আমার একদমই ঠিক লাগছে না।
যা তুই পিছে গিয়ে বল আর ওই মেম সাহেবকে সামনে পাঠিয়ে দে। সাদি কিছুই বলে না, রাগ দেখিয়ে সামনে থেকে নেমে পিছনে এসে বসে। নেহা যেতে চায় না। সামিয়ার জোরাজুরিতে নেহা গিয়ে সামনে বসে পড়ে। স্বাধীন গাড়ি স্টার্ট দিয়ে চলাতে লাগে। এখন এনারা কিভাবে যে ভাঙাবো আল্লাহই জানে। দেখ আমি পড়েছি এক মহা ঝামেলায়, এদিকেও যাওয়া যায় না ওদিকেও যাওয়া যায় না। নেহার দিকে তাকায় কিন্তু বিন্দুমাত্র তাকায় না। স্বাধীন ভাবতে লাগে। স্বাধীন মন দিয়ে গাড়ি চালাচ্ছিল। সবার চোখ ফাঁকি দিয়ে নেহার হাতে হাত রাখতেই নেহা স্বাধীনের হাত সরিয়ে দেয়, আবার হাত রাখে, আবার সরিয়ে দেয়। তারপর স্বাধীন মন দিয়ে গাড়ি চালাতে চালাতে বাসায় চলে আসে। সবাই নেমে পড়ে। স্বাধীন তার মাকে বলে, মা তোমরা যাও, আমি এই ম্যামকে চেয়ারম্যান বাড়িতে নামিয়ে দিয়ে আসি। ঠিক আছে বাবা, দেখে শুনে যাবি আর তাড়াতাড়ি চলে আসিস বাসায়। অনেক কাজ হাতে, কিন্তু সময় নেই, আর মাত্র একটা দিন। নেহা চারিপাশটা দেখতে লাগে। দেখতে দেখতে অনেকটা সময় হয়ে গেলেও যখন চেয়ারম্যান বাড়ি আসে না, তখন নেহা বলে, কিরে, কোথায় নিয়ে যাচ্ছিস তুই? এদিকে তো চাচ্চুদের বাড়ি নয়। স্বাধীন কোনো কথা বলে না, মনোযোগ দিয়ে গাড়ি চালাতে লাগে। স্বাধীনকে কথা বলতে না দেখে নেহা আবার বলে, কিরে, কথা বলছিস না কেন তুই? আমি তোকে কিছু বলেছি, কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? স্বাধীন নেহার প্রশ্নে কিছুই বলে না। একটু পর একটা নদীর পাশে গিয়ে গাড়ি দাঁড় করায়। স্বাধীন গাড়ি থেকে নামে। নেহাকে নামতে বললে অমনি জেদ দেখিয়ে বসে থাকে। এটা দেখে স্বাধীন দরজা খুলে নেহাকে পাজাকোলা করে বাহিরে নিয়ে এসে বেঞ্চে বসিয়ে দিয়ে নেহার পাশে বসে পড়ে। নেহার এই পরিবেশটা অনেক ভালো লাগতে লাগে। স্বাধীন গম্ভীর একটা নিঃশ্বাস ফেলে বলতে লাগে, আই এম সরি, আসলে ও আমার চাচাতো বোন, তাই কিছু বলতে পারি নাই। আর তখন শপিং মলে ওই কথা বলার জন্য সরি। আমার উচিত হয়নি যে অন্য আরেকটি মেয়ের হাত ধরে চলাফেরা করা, যেখানে আমার স্ত্রী আছে। ও আচ্ছা, তা আপনার স্ত্রীকে আর আপনি বিয়ে করলেন কবে? জানতে তো পারলাম না, দাওয়াত দিলেন না। হোয়াট ম্যান, এভাবে কথা বলেন কেন? স্বাধীনের কথায় নেহা কোনো রেসপন্স দেখায় না। স্বাধীনের অনেক খারাপ লাগতে লাগে। তাই এই পাশ ওই পাশ থেকে কাউকে দেখতে না পেয়ে নেহাকে তার কাছে নিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে চুষতে লাগে। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিতেই নেহা স্বাধীনকে মারতে লাগে। তা আমাকে জড়িয়ে ধরেছিস কেন? আমাকে কিস করছিস কেন? যা, তোর চাচাতো বোন তোর কি যেন বউ হয়, ওকে গিয়ে জড়িয়ে ধর। কিভাবে বলে আমার জামাই? আরে ওর কথা শুনে তুমি রাগ করে আছো? আমি কি বলেছি ও আমার স্ত্রী হয়? একজন তো বলতেই পারে নাকি? আর ও ছোট থেকে এরকম। বুঝতে পারছি, বাট তোমাকে আর কখনো জানি ওই মেয়ের পাশে না দেখি। বিয়ে বাড়িতে আরো অনেক মেয়ে কিন্তু আসবে, ওদের কাছ থেকে দূরে দূরে থাকবে, না হলে তোমার খবর আছে। ঠিক আছে, আমি দূরে দূরে থাকবো। তারপর নেহা আর স্বাধীন দুজনে কথা বলতে লাগে। কথা বলতে বলতে বিকেল হয়ে যায়। স্বাধীন গাড়ি নিয়ে বাসায় যাচ্ছিল। মাঠে আসতেই দেখে তার বন্ধুরা ফুটবল খেলছে। স্বাধীন নেহাকে গাড়িতে বসে থাকতে বলে তার বন্ধুদের সঙ্গে গিয়ে দেখা করে। সবার সঙ্গে কথা বলে আর তার বোনের বিয়ে দাওয়াত দিয়ে চলে আসে। তারপর চেয়ারম্যান বাড়ির সামনে গিয়ে গাড়ি দাঁড় করাতেই নেহা স্বাধীনকে ছোট্ট করে কিস করে দরজা খুলে দৌড়ে চলে যায়। স্বাধীন পিছন থেকে মুচকি একটা হাসি দিয়ে গাড়ি স্টার্ট করে বাসায় চলে আসে। স্বাধীন তার রুমে গিয়ে রেস্ট নিতে লাগে। ওইভাবে অনেকটা সময় পার হয়ে যায়। দেখতে দেখতে রাত হয়ে যায়। স্বাধীন খাওয়া দাওয়া করে রুমে শুয়েছিল, এমন সময় কল দেয় নেহা। আসসালামু আলাইকুম ম্যাম, এত রাতে কি মনে করে ফোন করলেন? ওয়ালাইকুম আসসালাম। না মানে আজকে অনেক ভয় পাচ্ছি, ঘুম আসছে না, শুধু আজে বাজে কথা মাথায় আসছিল। প্লিজ তুমি আসবে, না হলে আজকে ঘুমাতে পারবো না ভয় পেয়ে। হায় আল্লাহ, ওই দিন তোমাকে আমি যদি ভয় না দেখাতাম তাহলে আজ এই দিন দেখতে হতো না। আচ্ছা ওয়েট, আমি আসছি। তারপর স্বাধীন বাসা থেকে বের হয়ে হাঁটতে লাগে। পথে তার বন্ধুদের সঙ্গে দেখা হয়। আরে এত রাতে তুই এইদিকে কোথায় যাচ্ছিস? আমরা তো সব তোর বাসাতে যাচ্ছিলাম। না মানে একটা কাজ আছে তাই যাচ্ছিলাম। ও আচ্ছা, তা অনেক দিন হলো সবাই মিলে রাতে আড্ডা দেয় না, তাই আজকে একটু বের হলাম ঘোরার জন্য। চল ঘুরবি, তাই তোকে ডাকতে এসেছিলাম। কিন্তু আমার তো একটা কাজ আছে। আরে রাখ তোর কাজ, সব বন্ধু মিলে একসঙ্গে হয়েছি, আড্ডা দেব, কাজ কাজ করছিস। ঠিক তখনই স্বাধীনের ফোন বাজতে লাগে। ফোন রিসিভ করতে যাবে অমনি স্বাধীনের এক বন্ধু ফোন নিয়ে কেটে দিয়ে পকেটে পুরে নেয়। তারপর সবাই মিলে রাতভর আনন্দ করতে লাগে। গাছের ডাব চুরি করে খাওয়া, আরো অনেক কিছু। অনেক রাত হয়ে গেলে সবাই বাসায় চলে যায়। স্বাধীনের তখন নেহার কথা মনে পড়ে। ফোনটা হাতে নিয়ে
দেখে নেহার 500টা মিসড কল, 50টা মেসেজ। স্বাধীন এটা দেখে অবাক হয়ে যায়। তড়িঘড়ি করে চেয়ারম্যান বাড়ি থেকে রওনা দেয়। কালকের মতো আজকেও গাছ পেয়ে ব্যালকনিতে গিয়ে রুমে প্রবেশ করে। নেহা খাটে ঘুমিয়েছিল। স্বাধীন গিয়ে নেহাকে শক্ত করে জড়িয়ে ধরতেই চিৎকার দিয়ে ওঠে। মা বাঁচাও, ভূত এসেছে, ভূত এসেছে, মা বাঁচাও। কথাটা শুনে স্বাধীন নেহার মুখ চেপে ধরে। নেহার মা উঠে রুমের লাইট অন করে দেয়। স্বাধীনকে দেখে নেহার মা অবাক হয়ে যায়, জোরে চিৎকার দিতে যাবে, এর আগে নেহা উঠে তার মার মুখ চেপে ধরে কানে কানে বলে, প্লিজ মা, চিৎকার দিও না, বাবা আসলে সব ভেস্তে যাবে। প্লিজ মা, আমার কথাটা একবার শোনো, তারপর যা তোমার ভালো মনে হয় তা করো। কথাটা বলে নেহা মুখ ছেড়ে দেয়। তার মায়ের স্বাধীন মাথা নিচু করে সোফায় গিয়ে বসে পড়ে নেহা স্বাধীনের পাশে। অন্যদিকে নেহার মা আরেকটা সোফায় বসে পড়ে। এখন বল, কি বলবি? আর স্বাধীন বাবা, তুমি এখানে এত রাতে? তুমি তো তোমার বোনের বিয়েতে গিয়েছো, এখানে কেন নেহার সঙ্গে? আর এত রাতে এ রুমে কি করছো তুমি? মা আমি বলছি শোনো, তুমি আর বাবা তো একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলে, এর কারণে দুজনের পরিবার ছাড়া হয়েছিলে, পরবর্তীতে মেনে নেয়। আর আমি হওয়ার পর তোমাদের সম্পর্কে একটু ফাটল দেখা দিলে আবার তোমাদের বাড়ি থেকে বের করে দেয়। ঠিক তোমাদের মতো আমিও ভালোবেসে ফেলেছি স্বাধীনকে। আর একটা কথা শুনলে অবাক হবে, আমরা দুজন বিবাহিত। কি বললি? তুই বিবাহিত মানে? আর বিয়ে করেছিস কিছুই তো বুঝতে পারছি না তোর কথা। দেখ, আমার সঙ্গে ফাজলামো করিস না। আন্টি, নেহা যা বলেছে ঠিক কথা বলেছেন। আমরা একে অপরকে অনেক ভালোবাসি আর বিয়ে করে নিয়েছি আপনাদেরকে না জানিয়ে। অবশ্য সেখানে আমার কোনো হাত নেই। নেহা ম্যাম জোর করে আমাকে বিয়ে করেছে। কি বলছো বাবা? তোমরা এসব একটা বারও ভেবে দেখোনি আমাদের কথা? নেহার বাবা যদি জানতে পারে তাহলে কি হবে? নেহার বাবা যে রাগী, তোমাকে তো মারবে, সঙ্গে তোমার পুরো পরিবারকেও মেরে ফেলবে। কথাটা শুনে স্বাধীন গিয়ে নেহার মায়ের পা জড়িয়ে ধরে বলতে লাগে, আন্টি আমাকে মেরে টুকরো টুকরো করে ফেলুন, আমার পরিবারের কোনো ক্ষতি করবেন না, আর আমার বোনের বিয়েতে কোনো সিন ক্রিয়েট করবেন না প্লিজ। স্বাধীনের কথা শুনে নেহার মায়ের কেন জানি অনেক খারাপ লাগতে লাগে। তাই স্বাধীনকে উঠিয়ে সোফায় বসিয়ে দিয়ে বলে, দেখো, তোমরা দুজনে যা করেছো তা একদমই ঠিক করনি। তোমরাই ভেবে দেখো, আর তোমরা বোনের বিয়ে নষ্ট হবে মানে? তারপর স্বাধীন নেহার মাকে সব কথা বুঝিয়ে বলতে লাগে। নেহার মা কথাটা শুনে নেহার উপর অনেকটা রেগে যায়। মা আমি স্বাধীনকে হারাতে চাচ্ছিলাম না, আমার সব বান্ধবীরা ওকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতো, তাই আমি ওকে বিয়ে করে নিয়ে আসি। নেহার মা আর কিছুই বলে না, মাটির দিকে তাকিয়ে থাকে। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, তুমি কি জানো বাবা, আমার মেয়ের প্রত্যেক দিনে যে টাকা খরচ করে, তুমি সে টাকা এক বছরও ইনকাম করতে পারো না। মা ভালোবাসা থাকলে চাহিদা লালসা সব কমে যাবে। আমি কিছুই চাই না, স্বাধীনকে নিয়ে শুধু বাঁচতে চাই। তোমরা মেনে নাও আর না নাও, এটা আমাদের কোনো যায় আসে না। প্লিজ এখানে কোনো সিন ক্রিয়েট করো না, আর স্বাধীনের বোনের বিয়ে নষ্ট করো না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, কাউকে কিছু বলবো না। আর বাবা, তুমি এখন চলে যাও বাসায়। কথা শুনে স্বাধীন নেহার মাকে আরো অনেক কাকুতি মিনতি করতে লাগে। শেষমেশ নেহার মা প্রতিশ্রুতি দেয় যে কাউকে কিছু বলবে না। তারপর স্বাধীন ব্যালকনি দিয়ে গাছ পেয়ে নিচে নেমে বাসায় চলে আসে। রুমে গিয়ে গায়ে লিয়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম চোখে ধরা যায় না। ঠিক তখনই দূর থেকে ফজরের আজানের ধ্বনি ভেসে আসতেই লাগে। স্বাধীন শোয়া থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাহিরে এসে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে নেয়। এভাবে পেরিয়ে যায় দিনটা। পরের দিন ধুমধাম করে চারিদিকে লাইটিং করে বিয়ের সব কার্যক্রম হতে লাগে। সবার মুখে হাসি। স্বাধীনের এটা দেখে তারও অনেক প্রশান্তি লাগতে লাগে। দেখতে দেখতে সামিয়ার বিয়ে পড়ানো শেষ হয়ে যায়। সবাই অনেক খুশি। ঠিক তখনই নেহার মা এসে বলে, কাজী সাহেব, আর একটা বিয়ে পড়াতে হবে আজকে। নেহার মায়ের কথা শুনে পুরো বিয়ে বাড়ি স্তব্ধ হয়ে যায়। শুনশান নীরবতা বিরাজ করে। তারপর নেহার মা নেহাকে আর স্বাধীনকে ডেকে একত্র করে বসিয়ে দিয়ে বলে, আমার মেয়ে নেহা আর স্বাধীনের দুজনের বিয়ে হবে আজকেই। আমাদের অনেক আগ থেকেই স্বাধীনকে পছন্দ। আমি আর নেহার বাবা ভেবেছিলাম যে এই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব, কিন্তু বয়সের একটা বিষয় ছিল,
কিন্তু স্বাধীনের মতো ভদ্র একটা ছেলেকে মেয়ের জামাই হিসেবে পেলে আমরা অনেক খুশি হব। আপনাদের কোনো অমত আছে কি? নেহার মা স্বাধীনের মাকে উদ্দেশ্য করে বলে। স্বাধীনের মা অবাক হয়ে যায়, এত বড় ঘরের মেয়ে তার ছেলের সঙ্গে বিয়ে দেবে। তাই স্বাধীনের মা রাজি হয়ে যায়। নেহার বাবা অবাক হয়ে যায়। নেহার মাকে সেখান থেকে টেনে খানিকটা দূরে নিয়ে যায়। তারপর নেহার মা নেহার বাবাকে সব কথা খুলে বলে। সে বুঝতে পারে নেহার মা যা করছে ঠিক করছে। তারপর কাজী সাহেব স্বাধীন আর নেহার বিয়ে পড়িয়ে দেয়। আবার পুরো বিয়ে বাড়ি আনন্দে ফেটে পড়ে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। সামিয়াকে চেয়ারম্যান তার ছেলে নিয়ে চলে যায়। নেহাকে স্বাধীনের বাসায় রেখে দেয়। রাত গভীর হলে স্বাধীন তার বাবা মায়ের সঙ্গে কথা বলে রুমে আসতেই নেহা এসে স্বাধীনের পায়ে সালাম করে। স্বাধীন নেহাকে রাগানোর জন্য বলে, বেঁচে থাকো মা, বেঁচে থাকো, আর এই দোয়া করি একটা ফুটবল টিমের মালিক হও। স্বাধীনের কথা শুনে নেহা উঠে দাঁড়িয়ে বলে, কি আমি তোর মা হই তাই না? দেখাচ্ছি তোকে, দাঁড়া। কথাটা বলে নেহা স্বাধীনকে মারতে যাবে। স্বাধীন দৌড়াতে লাগে। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে খাটের উপর শুয়ে পড়ে। নেহা গিয়ে স্বাধীনের উপর শুয়ে পড়ে। এভাবে আরো একটা ভালোবাসার গল্পের সমাপ্ত ইতি টানে। সমাপ্ত আর কেমন হয়েছে গল্পটা অবশ্যই কমেন্ট করে যেতে ভুলবেন না। আর হ্যাঁ, একটা লাইক দিয়ে যাবেন।